আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। চলে গেলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির, নতুন মন্ত্রিসভার শপথ সোমবার। এবং শপথ নেবেন না জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত 7 সংসদ সদস্য, ভোটের ফলাফল প্রত্যাখ্যান। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ঠাকুরগাঁওয়ের হরিপুরের সিংহারি গ্রামে বিরল প্রজাতির পাখি মদন টাক নিয়ে একটি প্রতিবেদন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। তাহা আইন অনুযায়ী নবনির্বাচিত হয়েও শপথ নেওয়া হলো না সৈয়দ আশরাফুল ইসলামের। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্বে। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহপ্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। 1975 সালের 3 নভেম্বর কারাগারে বাবা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় 4 নেতার হত্যাকাণ্ডের পর তিনি চলে যান যুক্তরাজ্যে। ফিরে আসেন 1996 সালে। কিশোরগঞ্জ সদর আসন থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই সত্যকে যদি তারা গ্রহণ না করে তারা ইতিহাসের আস্থা করে যাবে। এরপর 2001, 2008, 2014 এবং সবশেষ গেল নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফ। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 1952 সালে ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলামের গর্বিত বড় ছেলে তিনি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা বঙ্গভবনে গেলে তিনি আহ্বান জানান। আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সময় উপস্থিত ছিলেন। গত 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির সাথে এটাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রথম সৌজন্য সাক্ষাৎ। আগামী সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করাবেন। বঙ্গভবনে তার সাথে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ শেষে এই তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এর ফলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে টানা 3য় মেয়াদে শেখ হাসিনা হলেন সংসদ নেতা। পাশাপাশি তার নেতৃত্বে গঠিত হবে নতুন সরকার। যতদিন দায়িত্বে থাকবে ততদিন জনগণের প্রতি তাদের যে দায়িত্ব, জনগণ যে তাদেরকে আস্থা দিয়েছে, সে আস্থার মর্যাদা তাদেরকে রাখতে হবে এবং নির্বাচনে যে কমিটমেন্ট, ইশতেহারের যে প্রতিশ্রুতি
সে প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি ও গণফোরামের নির্বাচিত 7 সংসদ সদস্য শপথ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থীদের বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। পরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন মির্জা ফখরুল। সারা দেশে প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে জাল ভোটের মহোৎসব চললেও দেশের কোথাও একজন জাল ভোট প্রদানকারীকে গ্রেপ্তার করা হয়নি। নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানাচ্ছি। অন্যান্য সংবাদ, রাজবাড়ীতে বাড়ছে টার্কি মুরগি পালন। কম খরচে অল্প সময়ে বেশি লাভ হওয়ায় বেকার যুবকরা ঝুঁকছেন এ ব্যবসায়। খামারিরা মনে করছেন টার্কি মুরগি দেশের মাংসের চাহিদা যোগানে ভূমিকা রাখবে। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের টার্কি খামারি কুদ্দুস আলমের পরিবার প্রায় 1.5 বছর আগে ইন্টারনেট ঘেঁটে এই মুরগি পালনের তথ্য পায়। প্রথমে 80টি টার্কির একদিনের বাচ্চা সংগ্রহ করে এবং সেগুলো 6 মাস পর ডিম দেওয়া শুরু করে। বর্তমানে তাদের খামারে 5 শতাধিক টার্কি মুরগি রয়েছে। প্রতিটি টার্কি 6 মাস পালনের পর বিক্রি করা হয় 3 থেকে 3,500 টাকায়। ইদানিং বেশ টার্কির খামার দেখছি আশপাশ দিয়ে, আমাদের এলাকাতেও টার্কির খামার হয়েছে। এখন এই থেকে আমি একটা জিনিস দেখলাম যে অনেক বেকার ছেলেরা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সেই 16টা ডিম থেকে আজ আমার 50 থেকে 60টা টার্কি আছে। তো এটার টার্কির চাহিদাটা অনেক ভালো। ছোট বড় টার্কি খামার আছে। প্রত্যেকটা খামারের উদ্যোক্তাদের নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি। খামারি নাসিমা আক্তার জানান, কাঁচা সবজি, ফুলকপি, পাতাকপি, ঘাসসহ বিভিন্ন সবজি বেশি খেয়ে থাকে টার্কি মুরগি, যে কারণে খরচ খুবই কম হয়। তিনি মনে করেন ঘরে বসে না থেকে অধিকাংশ নারী সহজেই টার্কি খামার করে লাভবান হতে পারেন। 1 থেকে 6 মাসের মধ্যে 6 থেকে 7.5 কেজি এই ওজনে হয়। গ্রামের সবাই একটা করে টার্কি খামার হোক, সবার বাড়িতে বাড়িতে প্রত্যেকটা নারী। প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে এই জেলায় ছোট বড় 70টি টার্কি খামার রয়েছে। টার্কি মুরগি পালনে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যদি আমাদের ডিপার্টমেন্ট এটা অনুমোদন দেয় বা এদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করার, তাহলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব। টার্কি পালনে অতি অল্প সময়ে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে আগ্রহ বাড়লেও পোকার আক্রমণ আর ভেজাল সারের কারণে দুশ্চিন্তায় চাষিরা। বাজারে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে বলেও জানান তারা। তবে কিছু জায়গায় পোকার লক্ষণ দেখা দিলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষের দিকেই দিন দিন আগ্রহ বাড়ছে। সিরাজগঞ্জে গত বছর সবজি চাষে লাভবান হওয়ায় শীতের শুরুতেই এবারও সবজির আবাদ করেন চাষিরা। তবে শুরুতেই পোকার আক্রমণ আর ভেজাল সারের কারণে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। মাটি খুব একটা উর্বর শক্তি নাই, পোকামাকড় চাষে বেশি, অনেক টাকা লস। লাউয়ের টাল দিছিলাম, লাউয়ের টাল জাংলা উইটা মানে মরে গেল। ঠিক আছে, আবার কফি গাছছি, কফি ওইরকম মরে দিতেছে। ফসলের মাঠে তাকালেই চোখে পড়বে পাতাকপি, ফুলকপি, লাউ, শিম সহ নানা জাতের শীতকালীন সবজি। চাষিরা ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। প্রতি কেজি শাকসবজির সর্বনিম্ন দর 12 টাকা। মূল্যের অবস্থা একবার প্রথম বৃষ্টিতে এটা নষ্ট হয়ে গেছে, পুনরায় আবার করছি, দেড় খরচ। এটা প্রকৃতির নিয়ম। ফসল পালং শাক বুনছিলাম, গাজর বুনছিলাম, মূলা বুনছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আমার 3,000 টাকা খরচ হচ্ছে হাল টাল দিয়া। মাঠ পর্যায়ে এসব চাষিদের নানাভাবে পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। আমাদের এই 9টা উপজেলায় 5,900 হেক্টর জমিতে অলরেডি আমাদের সবজি চাষ হয়ে গেছে। আমরা আশা করছি এবার আবহাওয়া ভালো আছে, সবকিছু অনুকূল আছে। আর বর্তমানে আমাদের যে সবজি মাঠে আছে এই সবজিগুলোর অবস্থা ভালো আছে, পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ নাই। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবে এবার সিরাজগঞ্জে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,310 হেক্টর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিরল প্রজাতির পাখি মদন টাক। 18 বছর ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের সিংহারি গ্রামে আছে পাখিগুলো।
বংশবিস্তার আর খাবারের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদনটাক পাখির ছুটোছুটিতে মুখরিত থাকে গ্রামটি। তবে নিরাপদ আশ্রয় আর পর্যাপ্ত খাবারের অভাবে দিন দিন কমছে দুর্লভ এই প্রজাতির পাখি। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। ভারতের সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার সিংহারি গ্রাম। গ্রামের এই শিমুল গাছে বিরল প্রজাতির পাখি মদনটাকের বাস। 2000 সালে 6টি মদনটাক পাখি আসে এই গ্রামে। সেই থেকে এখানে আসা যাওয়ার মধ্যে রয়েছে পাখিগুলো। এবার এসেছে 6 জোড়া পাখি, ডিম পেড়ে ছানাও ফুটিয়েছে। পাখি দেখতে প্রতিদিনই আসছেন অনেকে, আর গ্রামবাসী প্রতিরোধ করছে শিকারীদের। মদনটাক পাখিগুলা 2000 সাল থেকে আসতেছে এবং এখানে ডিম পাড়ে, বাচ্চা দেয়। এলাকার সবাই এই পাখিগুলো দেখলে যদি কেউ ধরতে আসে নিষেধ করে। এর আগে আমি কখনো মদনটাক পাখি দেখিনি, এখন থেকে ভালো লাগলো। মদনটাক পাখিগুলো ক্ষেত খামারে ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে উপকার করছে কৃষকের। তাই পাখিগুলো রক্ষা ও অভয় আশ্রম তৈরিতে প্রশাসনের চেষ্টারও কমতি নেই। বিশেষ করে প্রশাসনের তরফ থেকে আমাদের লক্ষ্য থাকবে যে এই পাখিগুলো যাতে কোনো পাখি শিকারী এগুলোকে শিকার না করে এবং এগুলো আরও ভালোভাবে যাতে বিচরণ করতে পারে এবং এদের যাতে বংশবৃদ্ধি হয় সে বিষয়টার দিকে আমরা খেয়াল রাখব। জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখিগুলো ভূমিকা রাখবে, তাই তাদের সহায়তায় এগিয়ে আসবে সবাই, এমন প্রত্যাশা পরিবেশবিদদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যাত্রা শুরু হয়েছিল সংগঠনটির। এখন উপমহাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে প্রতিষ্ঠা বার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। গত রাতেই এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দেয় সংগঠনটি। মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রশাসনের আংশিক অচলাবস্থা অবসানে বিল পাশের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। বৃহস্পতিবার ন্যান্সি পেলোসিকে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করার পরই হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই সিদ্ধান্ত আসে। মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ না রেখে সংশ্লিষ্ট বিল উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এতে রিপাবলিকানদের সমর্থন না পেলে অচলাবস্থার জন্য তাদের দায়ী করার সুযোগ পাবে ডেমোক্র্যাটরা। এর আগে দুদিন ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কংগ্রেসে আলোচনায় বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেখান থেকে এখনো কোনো সমাধান না আসায় আবারও কংগ্রেস নেতাদের সাথে আলোচনায় বসবেন তিনি। নির্মাণ খরচ সংগ্রহে ব্যয় সংকোচনের জন্য 2 সপ্তাহ ধরে বিভিন্ন খাতে বরাদ্দ বন্ধ রেখেছে সরকার। পার্টেক্স খেলার খবর। দুই জায়ান্টের লড়াই লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের পুরোটা সময় ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ প্রতি আক্রমণের পর ম্যাচের 40 মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর গোলে এগিয়ে যায় সিটি। বিরতির পর রবার্টো ফিরমিনো ম্যাচের সমতা ফেরালেও 72 মিনিটে লেরয় সানে সিটিজেনদের জয় নিশ্চিত করেন। তাতে 21 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে লিভারপুলের ঠিক পেছনে উঠে এলো সিটি। সমান ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট 54। সংবাদ শেষ করার আগে উপে সংবাদ শিরোনাম আরও একবার। চলে গেলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির। নতুন মন্ত্রিসভার শপথ সোমবার। এবং শপথ নেবেন না জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত 7 সংসদ সদস্য। ভোটের ফলাফল প্রত্যাখ্যান। দর্শক, এই ছিল অবিরাম বাংলা সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।